ইউকে বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আকরাম হোসাইন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ আসিফ। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে কাল। যুক্তরাষ্ট্রে ৩ বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার, একজনকে এয়ারপোর্ট থেকেই ফেরত। বাংলাদেশে নতুন বাণিজ্য দূত নিয়োগ যুক্তরাজ্যের। এবং সিলেটে বাঘ পালানো মাগ নেই, তবে ঝরবে বৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা। দল ঘোষণার আগে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। এ নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। জানা গেছে, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি, তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ গণমাধ্যমকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান থাকবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন। আদিব আরো বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে, তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের দূষর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। তবে ছাত্র উপদেষ্টাদের কে বা কারা পদত্যাগ করবেন তা চূড়ান্ত হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না। এই ক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে। আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইস্তেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু কাল। টঙ্গীর তুরাগ নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমা আগামী শুক্রবার 31শে জানুয়ারি বাদ ফজর শুরু হবে। এবারের ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নেজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব 31শে জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি। আগামী 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন। প্রথম পর্বে অংশগ্রহণ করবে গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দুহার, ডেমরা, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, ফিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট 41টি জেলা অংশগ্রহণ করছে।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, তাবলিগের মেহনত একটি দিনের অন্যতম মেহনত এবং দিনের দ্বারক বাহক হচ্ছেন উলামায়ে কেরাম। ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দেখেই তাবলিগের মেহনত করতে চান। এই সংখ্যাটা এত ব্যাপক যে টঙ্গী মাঠের 160 একর জায়গায় তাদের অবস্থান করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। যুক্তরাষ্ট্রে 3 বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার, একজনকে এয়ারপোর্ট থেকেই ফেরত। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পরপরই নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার অভিযান অব্যাহত রয়েছে। এখন স্টুডেন্ট ভিসায় আগতরাও টার্গেট হয়েছেন। এরই মধ্যে স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে 3 বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিয়মিত কাজ করছিলেন। এছাড়া পিএইচডি কোর্স করতে ঢাকা থেকে আমেরিকার জেএফএফ এয়ারপোর্টে অবতরণকারী আরেক শিক্ষার্থীকে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগের জিজ্ঞাসাবাদের সময় এই শিক্ষার্থীর কাছ থেকে সদুত্তর না পাওয়ায় তার ভিসা বাতিল করে ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়। এমন উদ্বেগজনক তথ্য 27 জানুয়ারি সংবাদদাতাকে দিয়েছেন আমেরিকার বার অ্যাসোসিয়েশনের পরিচালক এবং আমেরিকা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি আরও জানান, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ভিসা গ্রহণের সময় উল্লেখিত তথ্যের ব্যাপারে জানতে চেয়েছিলেন আমেরিকার জেএফকে এয়ারপোর্টের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম অফিসার। সঠিক জবাব না পেয়ে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠানো হয়। অপরদিকে স্টুডেন্ট ভিসা লঙ্ঘন করে নিয়মিত কাজ করার তথ্য উদ্ঘাটিত হয় সংশ্লিষ্ট সেলফোন ট্র্যাকিংয়ে। বিশ্ববিদ্যালয় অথবা কলেজের পরিবর্তে ভিন্ন একটি স্থানে প্রতিদিনই দীর্ঘ সময় অবস্থানের তথ্য খতিয়ে দেখার সময় উদ্ঘাটিত হয় ভিসার শর্ত বাতিলের তথ্য। অনুসন্ধানে জানা গেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় আগত অনেক এশিয়ানরাই বিভিন্ন রেস্টুরেন্ট, সুপারমার্কেট কিংবা ট্রাভেল এজেন্সি অথবা চিকিৎসকের প্রাইভেট ক্লিনিকে রিসেপশনিস্টের কাজ করছেন। কেউ কেউ অনলাইনে ক্লাস করছেন। অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের অভিযানে এহেন অপকর্মে লিপ্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও ধরা পড়ছেন বলে নিউ জার্সি, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, আরিজোনা থেকে জানা গেছে। এদিকে আইসের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজের এক বুলেটিনে বলা হয়েছে, সোমবার টেক্সাসের বিভিন্ন স্থান থেকে 84 জন সহ সারা আমেরিকা থেকে 1000 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর প্রথম 7 দিনে গ্রেপ্তার হলো 33 অবৈধ অভিবাসী। এরা সবাই নানা অপকর্মে লিপ্ত ছিল এবং সামাজিক শান্তি বিনষ্টের হুমকি বলেই অবৈধদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী পিতে হেগসেথ ফক্স নিউজকে জানান, সোমবার আরও 4 শতাধিক সৈনিককে টেক্সাসের সীমান্তে মোতায়েন করা হয়েছে। এর ফলে আগের সপ্তাহের তুলনায় বেআইনিভাবে সীমান্ত অতিক্রমকারীর সংখ্যা 90 ভাগ কমেছে বলে দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। আইসের গ্রেপ্তার অভিযানে সন্ত্রস্ত গোটা কমিউনিটি। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজন পার্ক, ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত পরিভ্রমণকারে সোমবার বেশিরভাগ রেস্টুরেন্ট, সুপারমার্কেট, গ্রোসারি স্টোরে গ্রাহকের মতো বিক্রেতার সংখ্যাও নগণ্য মনে হয়েছে। এক ধরনের ভীতি তৈরি হয়েছে ইমিগ্রেন্ট কমিউনিটিতে। টাইমস স্কোয়ার, ডাউনটাউন, মিড টাউন, আপটাউনের ব্যবসা বাণিজ্যেও স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। জানা গেছে, নিউ ইয়র্কে ন্যূনতম মজুরি হচ্ছে ঘন্টায় $17 মতো। অবৈধদের দিয়ে সেসব কাজ করিয়ে ঘন্টায় $5 থেকে $6 করে দিতে পারায় ব্যবসায় মুনাফা বেশি বলে ব্যবসায়ীরা জানান। যদিও করোনা মহামারীর পর অন্য সব পণ্যের মতো খাদ্যগ্রস্ত বিনোদনের সব পণ্যের দামও দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ অবৈধদের দিয়ে ব্যবসা চালাতে না পারলে লাভের অঙ্ক অনেক কমবে বলে ব্যবসায়ীরা ট্রাম্পের উপর নাখুশ। এদিকে গ্রেপ্তারের পরই নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর বিমান ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। কারণ যুক্তরাষ্ট্রে ডিটেনশন সেন্টারের 41,000 শয্যা আগেই পূরণ হয়ে গেছে। এজন্য গ্রেপ্তারের পরই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার এই কার্যক্রম চালু করা হয়েছে। উল্লেখ্য, অনেক আগে থেকেই 17 লাখের বেশি অভিবাসীর বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে গত 4 বছর বাইডেন কমলার আমলে অবৈধভাবে সীমানা অতিক্রমকারীরা। এ সংখ্যা 20 লাখের বেশি বলে বিভিন্নভাবে জানা গেছে। এদের সবাইকে গ্রেপ্তার এবং দ্রুত বহিষ্কার করা সম্ভব না হলে বিপুল অর্থ লাগবে টাকা খাওয়া বাবদ। সেই ইস্যুতেও দুশ্চিন্তা রয়েছে ট্রাম্প প্রশাসন।
সেদিকে লক্ষ্য রেখে যারা সীমানা অতিক্রমের পর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন তাদেরও সরাসরি মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হবে আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত। সবকিছু মিলিয়ে সারা আমেরিকায় অভিবাসী সমাজে টেনশন আর অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পেয়েছেন রুজি উইন্টারটন। তিনি যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পেয়ে আনন্দিত বলে জানিয়েছেন রুজি উইন্টারটন। তিনি বলেন, আমি জানি বাংলাদেশ ব্যবসা, চাকরি এবং দুই দেশের বাজারে ভোক্তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেখানে মোট বাণিজ্যের পরিমাণ 3 বিলিয়ন পাউন্ডের বেশি। তিনি বলেন, আমি জানি বাংলাদেশ ব্যবসা, চাকরি এবং দুই দেশের বাজারে ভোক্তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেখানে মোট বাণিজ্যের পরিমাণ 3 বিলিয়ন পাউন্ডের বেশি এবং প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। এক গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারিত্বকে আরও উন্নত করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার, ব্যবসা বাণিজ্য বিভাগ এবং বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। সিলেটে বাঘ পালানো মাঘ নেই, তবে ঝরবে বৃষ্টি। মাঘের শীতে বাঘ পালায়, এ প্রবাদ এবছর আর খাটল না, বিশেষ করে রাজধানীতে। মঙ্গলবার ছিল 14ই মাঘ। পঞ্জিকা মতে ভরা শীত মৌসুম, কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। কক্সবাজারের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস। গরমের রেশ বাড়তে থাকায় শৈত্যপ্রবাহ নেই। দেশের বেশিরভাগ এলাকায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াসের উপর। কেবল দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে দেশের 3 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রহমান বলেন, শুক্র শনিবার সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের হালকা বা ঘুরি ঘুরি বৃষ্টি হতে পারে। এটা 1-2 দিন থাকবে। এ সময় তাপমাত্রা বাড়তে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবার কমবে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে মাঘের বাকি দিনগুলোয় আর হয়তো শীত নাও পড়তে পারে। মাঘ মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে থাকে, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। তাই দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যায়। কিন্তু এবার মাঘ মাসে শীতের এমন আচরণ আবহাওয়া বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। তাদের মতে এ সময় আবহাওয়া এমনটি থাকার কথা নয়। পুরো শীত মৌসুমে প্রকৃতির বিপরীত আচরণ লক্ষ্য করা গেছে। বায়ুর আচরণে পরিবর্তন ঘটেছে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, উচ্চচাপ বলয়ের কারণে এদেশে পৌষ ও মাঘ মাসে শীত পড়ে থাকে। বিশেষ করে মাঘ মাস বা জানুয়ারি মাসে শীতের তীব্রতা বেশি থাকে, কিন্তু এবার তেমনটি ঘটেনি। শীত না পড়ার আরেকটি কারণ হলো পুরো শীত মৌসুমে পশ্চিমা লঘুচাপের প্রভাব পড়েনি। জানুয়ারির শুরুতে ঠান্ডার মাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতকাল পুরোপুরি বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে পারেনি। এভাবে তীব্র শীত ছাড়াই মাঘ মাসের বিদায় ঘটবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।